সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পৌর নির্বাচন, প্রচারণা ও প্রতীক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। মাঝখানে আছেন ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এবং ওই প্রান্তে আছেন ডক্টর নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমাদের চট্টগ্রাম স্টুডিও থেকে যোগ দিয়েছেন কমল দে, জ্যেষ্ঠ প্রতিবেদক, সময় সংবাদ। তবে আলোচনার শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, সড়ক অবরোধ। দিনাজপুরের ঘটনায় নিরাপত্তা জোরদার। যুদ্ধাপরাধীদের সঙ্গে আওয়ামী লীগের কখনোই সমঝোতা হবে না, মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। সাপ্তাহিক ছুটির দিনে পৌর নির্বাচনের প্রচারণায় ভিন্ন মাত্রা, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ শুরু হচ্ছে শনিবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সব প্রস্তুতি সম্পন্ন। এবং ডাকাতির উদ্দেশ্যেই তাদের আনা হয়েছিল নারায়ণগঞ্জে, জানালো আহতরা। আইনি ব্যবস্থা না নেয়ায় গণপিটুনির ঘটনা ঘটছে, অভিযোগ এলাকাবাসীর, অস্বীকার পুলিশের। তবে আজকে আমরা নরসিংদী পৌরসভার নির্বাচনী প্রচারণা দেখতে গিয়ে দেখলাম যে সেখানে প্রতীক বরাদ্দর বা সবকিছুর জিনিসগুলো আনুষ্ঠানিকতা শেষ করার কথা 14 তারিখে, এবং তারা বলছে তারা প্রচারণা চালাতে পারবে, সবকিছু তরুণ নির্মাণ হয়ে গেছে এবং বিরাট বিরাট ইয়া নিয়ে ওই আপনার মেয়র প্রার্থীদের মার্কা নিয়ে, মানে প্রতীক নিয়ে। আচ্ছা, খুব মজার ব্যাপার আরও, যেটা যাকে প্রতীক, যেমন ইয়াদেরকে কাউন্সিলরদের প্রতীকই দেওয়া হয়নি, কিন্তু তারা যেটা চেয়েছেন, তারা জেনেছেন যে ওই জায়গায় আর কেউ দাবি করেনি, অতএব উনিও ওইটা নিয়ে নেমে গেছে। এই বিষয়ে যখন রিটার্নিং অফিসারকে জিজ্ঞাসা করা হয়েছে, বলে হ্যাঁ আমরা তাদেরকে বলতেছি কোনো অন্যায় আপনারা করবেন না। আপনি বলবেন এটা কি? দেখুন, ধন্যবাদ আপনাকে। আর কয়েকদিন পরে আমাদের বিজয় দিবস। বিজয় দিবসে যেমন সবাইকে শুভেচ্ছা, তেমনি যারা লাখো শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা এখানে বসে কথা বলতে পারছি। আপনি আমি কি বলবো বলেন। আমি প্রথমেই বলছি, যখনই এই আইনটা আমি দেখলাম, বিধিগুলো দেখলাম, তাতে প্রথমেই বলছে যে এটা একটা হযবরল ইলেকশন হচ্ছে। এক তো এর কাঠামোগত হযবরল, এর বিধিগত হযবরল, এবং একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা কাঠামো বা আইন, যে আইনটা স্বচ্ছ এবং সবার জন্য সমান এবং প্রয়োগ করতে সমস্যা না হয়। প্রথমেই যদি আপনি আইনটাকে ফ্লড আইন বলেন, মানে খুঁতপূর্ণ আইন তৈরি করেন, তাহলে আপনার ক্রেডিবল ইলেকশনের প্রশ্ন ওইখানেই শুরু হয়। এখানে আমি 5টা খুঁত ধরেছি, তার মধ্যে সবচেয়ে বড় হলো এই যে এখন এই বাদ দেওয়া আর বাতিল করা নিয়ে যে একটা হইচই হচ্ছে। আপনি বললেন যে এক পার্টি একজনকে মাত্র নমিনেশন দেবে এবং এটা পার্টি বেসিস ইলেকশন হচ্ছে। সেই লোকটা যখনই বাতিল হয়ে যাচ্ছে, ওই পার্টি আর কাউকে দিতে পারতেছে না। তখন এই বিদ্রোহী প্রার্থী খোঁজে, একবার এই প্রার্থী খোঁজে, একবার বিদ্রোহী প্রার্থী হলেও তো প্রতীক তো দিতে পারবে না। এখানে আবার রিপোর্ট আসছে কিছু কিছু জায়গায় প্রতীক দেওয়া হচ্ছে। সিমিলারলি, মানে অন্য প্রসঙ্গ পরে বলবো, আপনার প্রশ্নের উত্তরে যদি ডাইরেক্টলি বলি, এটাও একটা হযবরল বিষয়। ইলেকশন কমিশন একটা পরিপত্র দেবে কবের থেকে আপনার প্রচারণা শুরু হবে। লজিক্যাল হচ্ছে যেই দিন থেকে, বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনে যখন আপনি প্রতীকটা দেবেন, ওটা দলীয় প্রতীক হোক বা দলীয় প্রতীক না হোক, সেই দিন থেকে আপনি প্রচারণা শুরু করবেন। কারণ এখানে ব্যক্তি নয়, মানুষকে পরিচিত করাতে হবে যে আমার এটা মগ মার্কা, আমার নাম ওখানে লেখা থাকে না, মগটা থাকে। গ্রামে গঞ্জের লোককে বলাতে এটা আমার মগ মার্কা। সে যদি প্রতীকই না পেল, তাহলে কিসের প্রচারণা করছে? এটা ইলেকশন কমিশন কনফিউশন সৃষ্টি করেছে। কারণ আইনের মধ্যে, বিধির ভিতরে আছে, পুরনো বিধি আমাদের সময় ছিল যে 3 সপ্তাহ আগে আপনি প্রচারণা শুরু করতে পারবেন না। তার মানে এই নয়
যে 3 সপ্তাহ থেকে আপনি প্রচারণা শুরু করবেন। এটা একজন কমিশনার বলেছেন যে 3 সপ্তাহ পার হলে পরে উনি প্রচারণা শুরু করবেন, সেই থেকে শুরু হয়েছে। এখন তারা বিপাকে পড়ে এই ঘটনায় এখন বলছেন না 14 তারিখ থেকে হবে। এতক্ষণে তো আপনি অলরেডি জিন ছেড়ে দিয়েছেন বোতল থেকে, তাদেরকে আপনি ফিরাবেন কিভাবে? আপনার সেই ক্ষমতা নাই তাদেরকে ফেরাবার। একটা বিরাট কনফিউশন ক্রিয়েট হয়েছে। এখন সবাই ধরে নিয়েছে যে আমাকে মগ মার্কা দেবে। এখন যদি মগ মার্কা না দেওয়া হয়, এখন প্রবলেমটা হলো যে আপনি কি ইলেকশনটা করতেছেন। প্রত্যেকটি নির্বাচন বাংলাদেশের প্রত্যেকটি স্তরের নির্বাচন কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি আপনি জাতীয় সংসদ নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচনের কোনোভাবেই মিল করতে পারবেন না। প্রসিজার এক হলেও মিল করতে পারবেন না। কারণ আপনি চিন্তা করেন যে জাতীয় সংসদ নির্বাচনে দুটো পার্টি যখন নামে তখন তারা জানে যে তাদের প্রতীক কী, কারণ এটা পার্টি বেসড। আর ইন্ডিপেন্ডেন্ট যে সেও মোটামুটি জানে, কিন্তু তাকে প্রতীক দেওয়ার পরে প্রার্থী শেষ হওয়ার পরে সে প্রার্থী প্রচারণা করে। এটা তো আমি প্রার্থীদের দোষ দিচ্ছি না। আপনি একবার তাকে বলছেন তুমি প্রচারণা করো, তারপর হঠাৎ মনে হলো কী দিয়ে প্রচারণা করবে। যখন কথাবার্তা শুরু হলো যে কী দিয়ে প্রচারণা শুরু করবে, তখন বললো যে না এখন না, 14 তারিখের পরে। অবভিয়াসলি লজিক্যাল হচ্ছে 14 তারিখের পরে। তার মানে হচ্ছে যে এখনই নির্বাচন কমিশনের কন্ট্রোল আমি দেখতে পাচ্ছি না। এটা হলো এই প্রথম। আর বাকি আপনার একটা প্রশ্ন ছিল, আমি জানি এর সাথে আর কোনো প্রশ্ন ছিল কিনা। আপনার প্রতীকগুলোও দেখেন, মহিলাদের প্রতীক আপনি কি করলেন এই 2 বছর 1 বছর। আপনি ঠিক আছে, আপনি যখন এখানে যখন সিটি কর্পোরেশন ইলেকশন হয় তখন আমি নোটিস করেছি যে মহিলাদের অনেক রিজার্ভেশন ছিল প্রতীক নিয়ে। তারপরে দিনই তো আপনার বসা উচিত ছিল যে মহিলাদের প্রতীক চেঞ্জ করো। দুনিয়াতে কত প্রতীক আছে, আর এনাদের ডাকেন, যাদেরকে ডাকেন মহিলার সঙ্গে অনেক আছে, তাদেরকে ডাকেন যে আপনারা প্রপোজাল দেন কি কি ধরনের প্রতীক হওয়া উচিত। আপনি বর্তমান নির্বাচনের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাতে শরিক বলে একটা কথা আছে, স্টেক হোল্ডার। এবং শরিক হচ্ছে আপনার ইলেকশন কমিশনের পার্ট অ্যান্ড পার্সেল। আপনি যাদের জন্য নির্বাচন করবেন তাদের জন্য যে আইনটা তৈরি করবেন সেই আইনটা অ্যাপ্লিকেবল করা যাবে, ইমপ্লিমেন্টেশন করা যাবে কি না, আপনি তো শরিকদের সাথে আলাপ করবেন। আপনি এই যে প্রতীকগুলো দিবেন শরিকদের সাথে আলাপ করবেন। এখন একজনকে দিলেন আপনি ছাতি, মানে ছাতি তো ঠিকই আছে, একজনকে দিলেন চুড়ি, কত চুড়ি, চুড়ি দিয়েছে। এটা কেমন প্রতীক হলো? চুড়ি একটা প্রতীক হলো এটা? তারপরে কি দিল না, একটা কি দিল, লজেন্স, পুতুল দিয়েছে, লজেন্স, পুতুল। আমি মানে আমি কি বলবো আপনাকে। না, আমার টোটাল কথা হচ্ছে যে এই পর্যন্ত নির্বাচন কমিশন নিজেরা নিজেদেরকে বিতর্কিত করছে এই সমস্ত এই আপনার এই ধরনের প্রচারণার ইয়ে দিয়ে। তারপরে মন্ত্রী মহোদয়দের আপনি ওয়ার্নিং দিতে পারেন না, আপনি দিচ্ছেন ইউএনওকে। তাহলে আপনাকে যে এই স্টেট মিনিস্টার এটা স্ট্যাটাসটা দেওয়া হলো ফর হোয়াট? আপনাকে পতাকা দেওয়া হলো ফর হোয়াট? আপনি মন্ত্রী মহোদয়কে যদি বলেন যে অমুকে দিবে, যেই মন্ত্রী মহোদয়রা দুজন যেই পৌরসভাতে গেছে সেই পৌরসভাতে সভাটাকে স্থগিত করা উচিত ছিল। যে স্থগিত করলাম কারণ আপনারা আমাদের কথা মানেননি। আপনারা যদি এখন মন্ত্রী মহোদয়ের তো চিন্তা করতে হবে, ওনারা যদি ইলেকশন কমিশনকে আন্ডারমাইন করতে থাকেন তাহলে সেই নির্বাচন কমিশন কিভাবে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেবে? তো আমাকে একটা জিনিস বলেন, উনি যে কথাটা বললেন এটা রেশ ধরে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে প্রতীক যখন বরাদ্দগুলো হয় বা প্রতীকের যে জিনিসগুলো ইয়ে করা হয়, উনি বলেন যে স্টেক হোল্ডারদের সাথে কথা না বলেই কিন্তু এই জিনিসগুলো করে নিয়েছে। এটা তো দীর্ঘদিন ধরেই কিন্তু আপত্তি জানিয়ে আসছে, কিন্তু আসার পরে এই যেগুলো রেকটিফাই কেন হচ্ছে না? অন্য প্রতীকগুলোর কথা বাদ দিলাম, আমরা শুধু রিজার্ভেশনের মহিলাদের যে প্রতীকটা, সেটা তো গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এটা নিয়ে প্রচুর প্রতিবাদ হয়েছে। ওই প্রতিবাদের পরে তো এটা চেঞ্জ করে ফেলা উচিত ছিল, কারণ এটা এমন কোনো কঠিন একটা বিরাট একটা কাজ না। কারণ হচ্ছে একটা আসনে মিনিমাম ধরে যায় ম্যাক্সিমাম 10-এর বেশি তো প্রতিদ্বন্দ্বী হয় না একটা ওয়ার্ডে। তারপরে এখন 3টা সেগমেন্ট ইলেকশন, একটা হচ্ছে মেয়র। এখন মেয়রের সুবিধা হয়ে গেছে, এখন মেয়র প্রার্থীর মধ্যে দলীয় প্রতীক এসে গেছে, কিছু প্রতীক কিন্তু ওখানে আর ব্যবহার হচ্ছে না, যেহেতু 2 দলের থেকে বড় দল দ্বারা তারা দলের প্রতীক ব্যবহার করবেন। তারপর পুরুষ, তাহলে 30টা প্রতীক কি আপনি পান না সারা দেশে? এই যে আমাদের অবজেক্টগুলো থেকে, বিভিন্ন কিছু থেকে, প্রাণী অবজেক্ট এবং আদার থিংস থেকে তো 30টা প্রতীক 40টা প্রতীকটা পাওয়া কোনো ডিফিকাল্ট না। এটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা খামখেয়ালি হয়েছে, সোজা কথায় কেয়ারলেসনেস, কারণ এটা করে ফেলা উচিত ছিল। আর এখন যে প্রশ্নগুলো, ছোটো ছোটো প্রশ্নগুলো এসছে, যেটা জনাব সাখাওয়াত সাহেব, কারণ ওনার তো নির্বাচন ব্যবস্থাপনা করে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছেন, এই যে জিনিসগুলো কিন্তু মনে হবে ছোট,
কিন্তু যখন আপনি 14 তারিখের পর তো ফ্লাড গেট ওপেন হয়ে যাবে, তখন তো আপনি পারবেন না। এখনও যদি নজির স্থাপন করতে না পারেন, এখনও কন্ট্রোলের মধ্যে আছে সিচুয়েশন, এখন নজির স্থাপন করতে না পারলে আপনার 14 তারিখের পর তো ফ্লাড গেট ওপেন হয়ে যাবে, তখন কে কাটটা দেখবে? কারণ একদিকে ডামাডোল শুরু হয়ে যাবে নির্বাচনের প্রচারণা, আরেকদিকে সবাই ব্যস্ত হয়ে পড়বে বিভিন্ন রকমের খুব ইন্টেন্সিভ ওয়ার্কে, তখন তো এগুলো দেখার মতন অবস্থা থাকবে না। পত্রপত্রিকা প্রত্যেকদিন রিপোর্ট আসবে। সেজন্য যেটা সাখাওয়াত সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, সেটা হচ্ছে আপনি দু একটা স্থগিত করে দেন, যেখানে এরকম কথা শুনে না, স্থগিত হবে নির্বাচন, কিন্তু আমার নাম আমার নির্বাচনের আচরণ বিধি মেনে হবে নির্বাচন। ভঙ্গ করেছেন, ঠিক আছে, করবো না এখন আমি নির্বাচন, কারণ আপনারটা পরে ডিল করবো, এখন থাকলো ওটা, আমি কারোর বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না, ঠিক আছে। বাট এমন যে প্রার্থীর এখন তো যেখানে যদি কোনো মেয়রের নির্বাচনের মিটিংয়ে কোনো মন্ত্রী মহোদয় গিয়ে থাকেন, তাহলে ওই মেয়রেরই একটা কনসিকুয়েন্স ভোগ করতে হবে, উচিত তাই না? ওনাকে ভোগ করতে হবে এটা কনসিকুয়েন্স যা হওয়ার। সুতরাং এটা না পারার তো কোনো কারণ নাই, এটা নিয়ে তো এই একজনের বাক পাস করে দেওয়ার কোনো কিছু নাই যে আমি এখান থেকে বাক ওখানে পাস করলাম, উনি এখানে পাস করলেন, এটার তো কোনো প্রয়োজন নেই। এখন এইগুলো দেখাতে না পারলে নির্বাচন কমিশন এমনিতেই তো ধরেন কত যে আমাদের নির্বাচনগুলো হয়ে আসছে, তারা সে ক্রেডিবিলিটি স্টাবলিশ করতে পারেনি। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটাকে সাংবিধানিক সংস্থা। এটার মান সম্মান ভাবমূর্তি রক্ষা করা সাংবিধানিকভাবেই যারা দায়িত্ব আছে, তারাও সারা জাতির এটা রেসপন্সিবিলিটি। তো সুতরাং এটাকে এভাবে ধুলে মিশিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। তাহলে তিনি কোনো নির্বাচন ক্রেডিবল করতে পারবেন না আপনি, এটা ইমেজে তো লাগে কমিশনের। তো সেটা সেই সব দিক আছে। আমি আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, এটা পরেও বলতে পারি অবশ্য, বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহীর অংশটা নিয়ে যদি মনে করেন আপনার এই সেগমেন্টের টাইম না থাকে পরে বলবো, অসুবিধা নেই। আমার বলেন, আপনি তো প্রতীক নিয়ে কথা বলতে চাচ্ছেন। বলতে চাচ্ছি, হ্যাঁ, তার আগে আমি সাখাওয়াত ভাইয়ের মতোই স্মরণ করতে চাই যে এটা বিজয়ের মাস, এবং এই কারণে এই মাসে যে স্থানীয় পর্যায়ে নির্বাচনের কথা ভাবা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেটার মানে গণতন্ত্রের জন্য কাজ করা হচ্ছে। সেই কারণে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল যাদের, তারা দায়িত্বশীলতার প্রমাণ রাখতে পারেন নাই। কারণ মুক্তিযুদ্ধের একটা বড় কারণ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়ার জন্য, এবং স্থানীয় পর্যায়ের গণতন্ত্র প্রতিষ্ঠা আরো বেশি জরুরি। তোফায়েল ভাই অবশ্যই সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ করে বলতে পারবেন। এখানে লক্ষ্য করছি যে একইভাবে নারী হিসাবে যেটা মিল খুঁজে পাচ্ছি, যে মুক্তিযুদ্ধে যেমন নারীরা অংশগ্রহণ করেছিলেন যোদ্ধা হিসাবে এবং নিজেদের আত্মত্যাগ করেছেন, কিন্তু তাদেরকে বীরাঙ্গনা উপাধিটা দিয়ে তাদের যে অবমাননা হয়েছে, সম্মানের মর্যাদা হানি বলেছে, কেন? তারা তো যুদ্ধ করেছেন, বীরত্বের প্রমাণ রেখেছেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, সেই জায়গাগুলো আড়ালে চলে গেছে। একইভাবে আজকে এই ডিসেম্বরেও যখন আমরা দেখি যে নির্বাচন কমিশন, যেটি একটি সাংবিধানিক বডি, তোফায়েল ভাই স্পষ্টতই বললেন যে তাদের কি পরিমাণ দায়িত্বশীলতার পরিচয় রাখা উচিত, যে সংবিধানে বলা আছে নারী পুরুষের সমান অধিকার রক্ষা করতে হবে, এবং এক ব্যক্তি এক ভোট, মানে গণতন্ত্রই কেবলমাত্র অনেক বড় একটা উপায় সেই সমান অধিকারের জায়গাটা প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না যে নারীদের জন্য তাদের বিন্দু পরিমাণ সমতার নীতির একটা ভাবনা আছে। কারণ এখানে এক ধরনের কিন্তু পুরুষ পক্ষপাতিত্ব এসেই গেছে। তা না হলে কেন, মানে প্রতীক, এটা আমি জানি না, হয়তো বলেছে যে হয়তো খেয়াল করা হয়নি, বিষয়টি সিটি কর্পোরেশনে যখন এসেছিল তখনও প্রতিবাদ হয়েছে, হয়েছে। তাহলে কেন মানে চুরির যে বিষয়টা সাখাওয়াত ভাই আমরা তুললাম, তার মানে হচ্ছে এটা নিয়ে তো আমাদের সংস্কৃতিতে অনেক কথা আছে। ছেলেরা অবজ্ঞা করার জন্য বলে হেরে গেলে চুরি পরবো, তার মানে চুরি যারা পরেন তারা অবজ্ঞার পাত্র। তাহলে সমাজে যে বৈষম্য আছে, নারী পুরুষের বৈষম্য, এটাকে ভেঙে একটা জেন্ডার নিরপেক্ষ অবস্থা তো তৈরি করবে এই গণতন্ত্র। কারণ গণতন্ত্র তো সমান নীতিতে বিশ্বাস করে, আর নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল লেভেল প্লেইং ফিল্ডটাকে জারি রাখা। জেন্ডার নিরপেক্ষ অ্যাপ্রোচই নাই তাদের, তাহলে তারা কিভাবে নারীর জন্য সমান গ্রাউন্ড তৈরি করবে? এটা আর শুধু তো প্রতীক না, নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি যাদের বিরুদ্ধে মামলা আছে তারা কিভাবে নির্বাচন করতে পারেন, কিভাবে, কোন বিবেচনায়, কেন তাদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে না? আবার আমি যখন দেখি যে সোশ্যালি ইনক্লুসিভ হওয়া, তোফায়েল ভাই, যে সমাজের প্রতিচ্ছবি বলি আমরা, যে একটা প্রতিনিধিদের নিয়ে যে বডিটা তৈরি হবে সেটা সমাজেরই প্রতিচ্ছবি হবে, রিফ্লেকশন থাকতে হবে। সমাজে যে মানুষগুলো বাস করে তাদের প্রতিচ্ছবি কিভাবে আসবে? এখানে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই ব্যবসায়ী এবং সম্পদশালী মানুষ,
তাহলে সম্পদশালী কত পার্সেন্ট জনগণের, সেই সংখ্যার যদি প্রতিনিধি যায় তাহলে ব্যাপক অর্থে 50% নারী, 30-এর ঊর্ধ্বে পার্সেন্ট দরিদ্র, সংখ্যালঘু, আদিবাসী, মানে প্রায় 70%-এর রিপ্রেজেন্টেশন কিভাবে হবে? যদি না হয় তাহলে এই গণতন্ত্র দিয়ে আমাদের দেশে তো জনগণের অধিকার কায়েম করা যাবে না। আমরা চট্টগ্রামে যাই, আমাদের রিপোর্টার গত কয়েকদিনে উনি অনেকগুলা পৌরসভার ইলেকশন কভার করেছেন ওখানে। কমল, দাঁড়িয়ে শুনছি। হ্যাঁ কমল, আপনি আপনি বলবেন আপনার অভিজ্ঞতা, আপনি তো শুনলেন এখানে ওনারা যা বলছিলেন, সেক্ষেত্রে আপনার ইয়াটা কি, বিশ্লেষণটা কি, যে আপনি যে জায়গায়, আপনি যেমন আপনি রাঙামাটির ইয়েতে কভারটা করেছেন, সীতাকুণ্ডু, তারপরে মিরেরসরাই, হ্যাঁ চন্দনাইশ, এই জায়গাগুলো থেকে, এই জায়গা থেকে আপনার ইয়াটা কি, ধারণাটা কি নির্বাচনের এই দানিশ ব্যবস্থা? ভাই, আমি এই যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর চট্টগ্রামে 10টি পৌরসভার মধ্যে প্রায় 7টি পৌরসভা এবং রাঙ্গামাটি পৌরসভার প্রচারণা দেখার সুযোগ আমার হয়েছে। এর মধ্যে যেটি বিষয়টি কিন্তু আপনারা আসেনি, যেটি নিরাপত্তার বিষয়। সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন যতই বলুক তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা করছেন। এক্ষেত্রে কিন্তু যারা বিরোধী দল বলবো আমি, যারা বিএনপির প্রার্থী রয়েছে, মূল বিরোধী দল বিএনপির প্রার্থী রয়েছেন, তারা আশ্বস্ত হতে পারছেন না। তারা কিন্তু বারবার বলছেন, তাদের একটি বক্তব্য, যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তারা জিতে আসবে। অর্থাৎ বিএনপির প্রার্থীরা এখন আশ্বস্ত হতে পারছে না যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। কারণ তারা বলছে, তারা আগের নির্বাচনগুলো উদাহরণ দিচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, সেসব নির্বাচন উদাহরণ দিয়ে বলছে কতক্ষণ পর্যন্ত তারা লড়াইতে টিকে থাকতে পারবে সেটা নিয়ে তারা সন্দিহান রয়েছে। এক্ষেত্রে আমি একটু বলি যে আমি যখন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া উপজেলার নির্বাচন দেখতে গেলাম, তখন সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন, সরাসরি কথা বলছেন, তারা বলছেন যেহেতু দল ক্ষমতায় আছে এবং তারা অনেকটা নিশ্চিত তারা জিততে যাচ্ছেন, তারা পৌর মেয়র হতে যাচ্ছেন, তারা এটা অনেকটা নিশ্চিত, এবং তারা বলছেন আগামী দিনে আমরা কিভাবে উন্নয়ন করব সেই পরিকল্পনা নিয়ে আছি। অর্থাৎ তারা নির্বাচনটাকে তেমন মাথা ঘামাচ্ছেন না, তারা আগামী দিন তারা কিভাবে তারা কাজ করবেন সেই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে চলছেন, তারা দাবি করছেন। তারা বলছেন তাদের দল ক্ষমতায় আছে, তাদের দ্বারা উন্নয়ন সম্ভব, এবং তারা কিন্তু এই বেশিরও জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে দল এখন ক্ষমতায়, আমাদেরকে যদি ভোট দাও আমরা তাহলে এলাকার উন্নয়ন করতে পারবো। এক্ষেত্রে যারা বিএনপি বা অন্য বিরোধী দল আছে, বা বিশেষ করে বিএনপির কথা বলবো, এখানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি এগিয়েছে। বিএনপির প্রার্থীরা বলছে তারা ক্ষমতাসীন দল, এবং আরেকটা বিষয় বলছে যে গণগ্রেপ্তার, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। দক্ষিণ চট্টগ্রাম বিশেষ করে তারা প্রার্থীরা বলছে, আমি 3 প্রার্থীর সাথে কথা বলেছি, এবং এমনকি চন্দনাইশে যে কর্নেল অলি সমর্থিত এলডিপি প্রার্থী যে রয়েছেন তার সাথে আমরা কথা বলা হয়েছে। তারা বলছেন সরকার কতটুকু নিরপেক্ষ নির্বাচন করবে এটি নিয়ে তারা নিশ্চিত হতে পারছে না। তারা বলছেন এখনো তাদের নেতা কর্মীদের গণগ্রেপ্তার করে তারা অভিযোগ তুলছেন। এই বিষয়ে আবার আমি কথা বলেছি, চট্টগ্রামের পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম যে বিএনপি যে অভিযোগগুলি করছে তা কতটা সত্য। তিনি বলছেন যে চট্টগ্রামে যেহেতু 16টি উপজেলা রয়েছে এবং উপজেলার মধ্যে বিভিন্ন মামলা, মাদক আইনের সহ অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এক্ষেত্রে পুলিশের বক্তব্য, কিন্তু পুলিশের এই বক্তব্য আবার বিএনপি মানছে না। বিএনপি বলছে লিস্ট ধরেই তাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এবার আমি উত্তর চট্টগ্রামের দিকে যাই। উত্তর চট্টগ্রামে 3টি পৌরসভা, সীতাকুণ্ড, মিরেশ্বর এবং বারুইহাট, 3টি পৌরসভাতে কিন্তু সব দিক দিয়ে কেন জানে ক্ষমতাসীনরা এগিয়ে রয়েছে। এবার ক্ষমতাসীনদের মাধ্যমেও কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি বলি একটু পিছনের দিকে যাই, সীতাকুণ্ডে বর্তমান যে পৌর মেয়র রয়েছেন তাকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয়নি, তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি শেষ পর্যন্ত দল থেকে পদত্যাগ করেছেন, এবং তিনি বলছেন তিনি নিজেও একটি যে সন্দেহের মধ্যে রয়েছেন আদৌ তিনি নির্বাচনে জিততে পারবেন কিনা, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, এটা আওয়ামী লীগের প্রার্থী পর্যন্ত অভিযোগ করছে। একইভাবে আমি মিরেশ্বরাই, এবং আমি দেখতেই মিরেশ্বরাই তো এরকম রয়ে গেছে যে একটু বিদ্রোহী প্রার্থী বা তারা সমস্যা করছে আওয়ামী লীগ করে, কিন্তু এক্ষেত্রে প্রশাসনে তারা, প্রশাসন না হলেও সরকারি দল যারা নেতাকর্মী রয়েছে বা যারা প্রার্থী রয়েছেন তাদেরকে হুমকি দিচ্ছেন। আমি যখন গত পরশুদিন যখন মিরেশ্বরাই, বারুইহাট গেলাম, সেখান থেকে কিন্তু বিদ্রোহী প্রার্থী এবং যারা বিএনপি প্রার্থী তারা অভিযোগ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত খুব আতঙ্কের মধ্যে রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে, শেষ পর্যন্ত তারা নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে পারবে কিনা। ঠিক আছে কমল, আমি আপনার কাছে আবার আসবো। ঠিক আছে, আর আমার কাছে কমল যে কথাগুলো বললো, যে ব্যক্তিগত অভিজ্ঞতার প্রচারণার কাজে গিয়েছিল এবং ওখানে দেখেছে, এবং আমরা সরাসরি তাকে লাইভে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো এইটা যে নিরাপত্তার কথা যেটা বলা হচ্ছে, বা তারা নিরপেক্ষ না, এই ধরনের একটা অভিযোগ এই জায়গা থেকে আসছে। বিএনপি প্রতিদিনই, আবার আমাদের দেশে একটা জিনিস আছে, বিরোধী দলে যে থাকে সে কিন্তু আস্তে করে সবার আগে এমন সব জিনিস দিয়ে রাখে নিজের প্রোটেকশনের জন্য। দুটোই হয় না, দুটোই হয়, কারণ আমাদের দেশে ধরুন বিশেষ করে লোকাল ইলেকশন, এটা সরকারি দলে যারা থাকে বা সরকার যখন থাকে, তার দলের লোকজন যখন থাকে, এখন তো সরাসরি প্রতীক নিয়েই হচ্ছে,
ইভেন প্রতীকের আগেও সরকার সমর্থিত যারা ছিল, এই বিশেষ করে গ্রামগঞ্জে অঞ্চলে এইসব জায়গায় একটা প্রভাব কিন্তু সবসময় থাকে। এই প্রভাবটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ইমার্জিং ডেমোক্রেসি আমরা যদি বলি, এখানে এটা অপ্রচ্ছন্ন, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ থাকে। কিন্তু আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের দেশে যে ব্যুরোক্রেটিক সিস্টেম, আমাদের দেশে ব্যুরোক্রেসি বলতে যে ল এনফোর্সিং এজেন্সি যে সিস্টেম, যে সরকার সমষ্টিগতভাবে তাদেরকে কন্ট্রোলের মধ্যে নিয়ে নেয়, সেখান থেকে নির্বাচন কমিশন এদেরকে বের করতে জাইগেন্টিক টাস্ক। কারণ আমাদের এখানে এটা ইউনিটারি গভর্নমেন্ট, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট না যে আপনি এক প্রভিন্স থেকে নিয়ে আসবেন আরেক প্রভিন্সের জায়গার থেকে, সেটা তো হচ্ছে না। কিন্তু এইখানেই আমাদের দেশের ইলেকশন কমিশনগুলোর ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন হওয়ার কারণ হচ্ছে এইখানে যে আপনাকে কনস্টিটিউশন যে দায়িত্ব দিয়েছে, কনস্টিটিউশন আপনাকে প্রোটেকশনও দিয়েছে, সেইখানে আপনি মিনিমাইজ করতে পারবেন। আমি বলবো যে 100% আপনি নিউট্রাল করতে পারবেন, কিন্তু আপনি মিনিমাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল, যখন ডিক্লেয়ার হলো শিডিউল, পুলিশ ক্যানট অ্যারেস্ট এনিবডি আনলেস ইলেকশন কমিশন সেজ ইয়েস। আপনি একদিন কি করছেন? তাহলে আপনি এত এই পুরো বছরের লোকগুলোকে ধরলেন না কেন? এখন আপনি লিস্ট বের করেছেন, বের করে একে ধরেন ওকে ধরেন, আপনি তো একটা সুযোগ দিচ্ছেন কথাগুলো বলার। একটা টেলিফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি শাহজাহান কবি, পুরানা পল্টন থেকে। আমার প্রশ্ন ব্রিগেডিয়ার জেনারেল সাকাত সাহেবের কাছে, জি, যে আপনার বাংলাদেশের এই 45 বছরে বেস্ট কমিশন হচ্ছে হুদা কমিশন। আপনি ওই কমিশনের একজন কমিশনার। আপনাদের যে 5 বছরের এই যে মেয়াদকালে আপনারা তো মেয়েদের প্রতি খুবই সম্মানজনক ভাবে প্রতীক দিয়েছেন, এবং আপনাদের সম্পর্কে কোনো অভিযোগ নাই, কারো কোনো অভিযোগ নাই, খুব সুন্দরভাবে। এখন কেন এই কমিশনের ব্যাপারে এত প্রশ্ন? একটা বাচ্চা ছেলেও দেখি এদের ওনাদের সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব, এটা কেন? ঠিক আছে, আর ঘোড়ার উত্তর দেবো না, বাকিটা বলবো। বাকিটা আমি তাড়াতাড়ি বলে দিই যে এইখানে ইলেকশন কমিশনের, এইখানে হলো ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন কতখানি নিউট্রালিটি মেনটেন করে মানুষ দেখতে চায়, সেই দেখাটা হলো যে আপনি উইককে প্রোটেকশন দেবেন। সরকারি দল, সরকারি সমর্থিত দল কিন্তু স্ট্রং, আপনি আপনার উইক পার্টি যেটা, তাদেরকে আপনি প্রোটেকশন দেবেন, কারণ তারাও কিন্তু ইয়োর ক্লায়েন্ট। আপনি তাকে পছন্দ করেন কি না করেন, পছন্দ করতেই হবে, কারণ আপনি ওথ নিয়েছেন। সো আপনার সবচেয়ে বেশি প্রোটেকশন এই লোকগুলো পাবে। সরকারি দলের তো এমনিতেই তারা একটা প্রোটেক্টেড থাকে। তারপর আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে কি পরিবর্তন করছেন কি করেন না আমি জানি না, কতগুলোকে আপনি পরিবর্তন করেছেন, করবেন কি করবেন না, কোন সময় করবেন তাও নেই। এখন এখানে যেটা আমার মনে হচ্ছে যে আমি হয়তো ভুলও বলতে পারি, 5 জন নির্বাচন কমিশনার আছেন। এই 5 জন যদি 5টি অঞ্চলকে ভাগ করে নিজেরা এটা তত্ত্বাবধান করতেন, এখানে বসেই প্রতিদিন সকালবেলা উঠে যদি তারা একবার করে তাদের রিটার্নিং অফিসারদের সাথে কথা বলতেন, এই যে সমস্ত অভিযোগ আসছে সেগুলো নিয়ে কথা বলতেন, তাহলে অনেকাংশে কিন্তু মানুষের মনের ভিতরে একটা আস্থা ফিরে আসতো। অ্যাকর্ডিংলি আপনার রিটার্নিং অফিসার যারা আছে তারাও একটু অন দ্য টো থাকতো, যে এই জিনিসগুলো তো তাদের জবাবদিহি করতে হচ্ছে। আমার মনে হয় যে সেই রকম কোনো ডিস্ট্রিবিউশন বা সেই রকম অর্গানাইজেশন তারা করতে পারেনি। এখন এই ভদ্রলোকের শাহজাহান কবির সাহেব যেটা প্রশ্ন করেছেন, শাহজাহান কবির সাহেব বোধহয় বাংলাদেশের ইলেকশন কমিশন ইতিহাসে স্টেক হোল্ডারদের রিকগনিশন হুদা কমিশনে দিয়েছিল। আমরা একাধিকবার, শুধুমাত্র পলিটিক্যাল পার্টি নয়, এবং এই যে নারী সংগঠন বলেন, এনজিও, যত রকমের এনজিও আছে সবার সাথে আমরা কথা বলেছি, প্রতীক দেখানো হয়েছে তাদেরকে, তাদের সাজেশন নেওয়া হয়েছে, আইনগুলো পরিবর্তনের সময় তাদের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম সাজেশন কিন্তু সিভিল সোসাইটি থেকে এসছে। এখন এইখানে আমরা দেখলাম যে সম্পূর্ণ অ্যাবসেন্ট। এই সম্পূর্ণ অ্যাবসেন্ট হওয়াতে ওনারা এত কাজ করতে গেছেন নিজেরা যে এই সামান্য জিনিস দেখার, আচ্ছা ঠিক আছে আপনি ভুল হয়েছে, ভুলটা তাৎক্ষণিক কেন শুধরালেন না? কারণ বিধি প্রয়োগ করেন তো আপনি এটাকে ক্যান্সেল করবেন, করে আপনি নতুন প্রতীক দিয়ে দেবেন। প্রতীক তো এখনো দেওয়া হয়নি, কাজে 14, আজকে কত তারিখ? আজকে 11 তারিখ। আজকেই তো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চেঞ্জ করে শুধু বাই হ্যান্ড নিয়ে যাবে ল মিনিস্ট্রিতে, ল মিনিস্ট্রি থেকে এটা তো আর দেখার কিছু নাই, ল মিনিস্ট্রি থেকে তারা একটা এসআরও নিয়ে আসবে। এইটুকু কাজ করলে তো আর দিনে আপনি করতে পারেন, তাহলে তো এই সমালোচনাটা তো হতো না। এই আজকে আপনার আশ্চর্য হয়ে যাচ্ছে যে নারীরা রাস্তায় নেমে মানববন্ধন করছে, কি সাবজেক্ট, যে ভাই আমাদের প্রতীক চেঞ্জ করে। এটা একটা কথা হলো নাকি? মানে এটা শুনতেও তো কেমন লাগে একটা ইলেকশন কমিশন হিসাবে। তো শাহজাহান কবির সাহেবের উত্তরটা হলো এই, যে আজকাল যেটা আমি আগেই বলেছি,
বর্তমান বিশ্বযুগে whether it is advanced আপনার ডেমোক্রেসি অর ইমার্জিং ডেমোক্রেসি, এখানে স্টেক হোল্ডারের রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে মনে করেন যে গভর্নমেন্ট ইন পাওয়ার যদি ফ্লাউট করতে থাকে সব আইনগুলোকে, তাহলে ইলেকশন কমিশন কতখানি ঠেকাতে পারবে? কাজে ইলেকশন কমিশনের ক্লায়েন্ট হচ্ছে গভর্নমেন্ট ইন পাওয়ার, তাদের সাথে কথা বলতে হবে যে দেখেন এই আমার বিধি, এই বিধির বাইরে গেলে আমি ইলেকশন করতে পারবো না, আমি ইলেকশন বন্ধ করে দেবো। আমি এইগুলো এক্সাম্পল আমি কোরেশি সাহেবের বইটা পড়তেছিলাম, সেখানে উনি সালমান খুরশিদ সম্বন্ধে লিখেছেন যে তিনি শেষ পর্যন্ত বাধ্য হলেন চিঠি লিখতে প্রেসিডেন্টকে। সালমান খুরশিদের মতো একজন মানে এরকম পাওয়ারফুল মিনিস্টারের বিরুদ্ধে তারা চিঠি লিখলেন যে উই আর নট হ্যাপি উইথ হিজ আনসার, তাকে বলুন। এইখানে আপনার বিধির মধ্যে আপনি বলছেন 6 মাস জেল, 50,000 টাকা জরিমানা। 50,000 টাকা জরিমানা, যে করো মন্ত্রী সাহেব করলেন। আপনি বিধিটা বানালেন কেন যখন আপনি এটা প্রয়োগ করতে পারেন না? এখন আমি তো যেটা বললাম সিম্পল, আপনি 2-3 জায়গাটা বন্ধ করে দেন। আরেকটি আমি বলি মারাত্মক একটা বিষয় যেটা আমার মনে হয় আনপ্রেসিডেন্টেড, যে ফেনীতে বোধহয় 28টা ওয়ার্ড, 33টা ওয়ার্ড, তার মধ্যে 18টা না 19টাতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটা হতে পারে না, 48টার মধ্যে 30টাতে টোটাল 48টার মধ্যে 33 থেকে টোটাল মানে ফেনীতে, কিন্তু একটা পৌরসভাতে, ফেনী প্রপার পৌরসভা সদর যেটা মানে লোকাল বডিতে এইভাবে আনপ্রেসিডেন্টেড একেবারে আনঅপোজড ইলেকশন হতে আমি অন্তত আমার নিজের সময় দেখি নেই, অতীতে ঘাটাঘাটি করেও কিন্তু এরকম পাইনি। এইটা তখনই আমি বলছিলাম যে ইলেকশন কমিশনের কাজ হলো এটাকে স্টপ করে স্থগিত করুন, আপনি ইনভেস্টিগেট করুন যে কেন লোকগুলো এখানে বাকি লোকেরা দিতে পারলো না, অ্যান্ড দেন ইউ টেক অ্যাকশন। তোর ভাই একটা জিনিস হচ্ছে পৌরসভাগুলা, এখানে যে ভোটারের সংখ্যা, হ্যাঁ, যে এই পৌরসভাগুলো কিসের ভিত্তিতে, মানে একটা দেখা যাচ্ছে 6,000 একটা পৌরসভার ভোটার হচ্ছে সব মিলায়, হ্যাঁ 6,000। তো এখন কথা হলো যে অনেক গ্রাম আছে আমাদের এখানে যেখানে 7 থেকে 10,000 ভোটার আছে। তো এখন এইগুলা পৌরসভা হয়ে যাচ্ছে কি করে? এগুলো মূলত রাজনৈতিক বিবেচনায় পৌরসভা করা হয়েছে। পৌরসভার জন্য যে সরকার নির্ধারিত যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া প্রায় শখানেক পৌরসভা এটা পূরণ করে না। কারণ গ্রাম অঞ্চল, এটা মোটামুটি 3/4 পপুলেশন নন এগ্রিকালচারাল পেশায় থাকতে হবে, এবং পার স্কোয়ার কিলোমিটারে কত লোক বসবাস করতে হবে, টোটাল কত লোক হতে হবে, এরকম ক্রাইটেরিয়া আছে। এগুলো বেশিরভাগ এটা পূরণ করছে না। যেমন বারৈরহাটের কথা আসলো না, চট্টগ্রাম থেকে রিপোর্ট করলেন উনি। বারৈরহাট পৌরসভাতে ভোটার ছিল গত ওনাদের সময় 6,629, এখন কত বেড়েছে আমি বলতে পারবো না। এবং মেয়র নির্বাচিত হয়েছেন যিনি 2,552 ভোটে। তাহলে এই যে মেয়র, তিনিও মেয়র, যারা আনিসুল হক মেয়র বা চিটাগাঙ্গের বা নাসির সাহেব মেয়র। এখন কথা হচ্ছে এইরকম এইগুলোর তো করে দুটো কাজ হয়েছে, দুজনেই নন ভাইবল হয়ে গেছে। ওই বারৈরহাট এলাকার যে ইউনিয়ন পরিষদটা, ওটা ফাইন্যান্সিয়ালি নন ভাইবল হয়ে গেছে, কারণ তার একটা ইনকামের সোর্স ছিল বারৈরহাট এলাকাটা, এই যে বাজারটা। কিন্তু এখন বারৈরহাট একটা বাজার নিয়ে কিন্তু পৌরসভাটা হওয়াতে এই পৌরসভা না পৌরসেবা দিতে পারছে, না সে ফাইন্যান্সিয়ালি ভাইবল হচ্ছে, এবং একটা ইউনিট হিসেবেও কিন্তু এটা কাজ করছে না। তো এইরকম প্রায় 100 বেশি পৌরসভা আছে। যেমন যে পৌরসভাটা নিয়ে মিডিয়াতে অনেক রিপোর্টিং হয়েছে যে হেলিকপ্টারে করে এমপি সাহেব গেছেন বেতাগিতে, মেয়র হয়েছেন যে 2011 সনে 2,683 ভোট পেয়ে। এত বিরাট পৌরসভা, এবং এটা নিয়ে জাতীয়ভাবে কিন্তু এত গুরুত্ব। কারণ আমাদের এখানে যেটা হয়ে গেছে মুশকিল, ইলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ইলেকশনের পরে ওই প্রতিষ্ঠানটা কি সেবা দিবে, কি কাজ করবে, এটা কতটুকু ভাইবল, এটা কিন্তু কারো মাথা ব্যথার কারণ না। এবং সেই ইলেকশনের জন্য হেলিকপ্টার ব্যবহার করে কিন্তু যেতে হচ্ছে নমিনেশন পেপার চেঞ্জ করার জন্য। এত গুরুত্বপূর্ণ এটা। তো এই জিনিসটা হচ্ছে গুরুত্বটা কোথায় যাবে কিন্তু আমরা বুঝতে পারছি না। এখনও যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনাগুলোকে আমরা এক জায়গায় বেঁধে ফেলেছি। যেমন এই প্রতীক নিয়ে প্রত্যেক দিনের লোক টক শোতে বলেন, পত্রপত্রিকায় বলেন, মানববন্ধন থেকে এত কিছু হচ্ছে। এটা কি এত বড় একটা বিষয় ছিল হওয়ার? এটা তো যে আগের যে নির্বাচনগুলো হয়েছে, এই কমিশনের আগের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন, এগুলো তো মেয়েদের প্রতীক নিয়ে তো কোনো কথা ওঠেনি। তাহলে এখন নতুন করে এই কথাটা আসলো, এবং একবার যখন আসলো সেটা পরবর্তী চেঞ্জ করে ফেললে এটা হয়েছে। তো এরকম অনেকগুলো জিনিস উনি যেটা বললেন যে এখন ইচ্ছা করলে চেঞ্জ করে ফেললে এখন চেঞ্জ করা যায়, এটা তো এমন বিষয় না। এটা পুরো কমিশন বসে প্রতীকগুলো তালিকা করে প্রতীকগুলো দেখে দেওয়া হয় না, জাস্ট এটা সার্কুলার হয়ে যাওয়া, ল মিনিস্ট্রি থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া। আচ্ছা, এমন আমি একটা জিনিস এটা জানি না, অসমর্থিত খবরের কথাটা বলছি, খুবই ডেঞ্জারাস এটা। সেটা হচ্ছে যে বিধি আসলে নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে গিয়েছিল, এই বিধির মধ্যে ছিল যে মন্ত্রী এমপি সবাই
নির্বাচনে অংশগ্রহণ করবে প্রচারণা। এটা প্রথম তো এবং বরঞ্চ এটা সরকারই এই জিনিসটাকে অনেক কেটে বেশি রেশনাল করেছে। সরকারই কিন্তু এই বিধিটাকে যে মন্ত্রী না, এমপিরা যেতে বাদ পারবেন আসতে না, পারবে না। এটা সরকারই করেছে, বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে সরকারই করেছে। এটা নির্বাচন কমিশন কিন্তু এটা আরো হজবরল করে দিয়েছিল। তো সেইখানে বলছি যে এগুলো একটা অসমর্থ এটা ঠিকই। না, আমি জানি তো, আমার কাছে তথ্য নাই, আমি অসমর্থিত খবরের কথাই বললাম, যদি এটা মিডিয়াতে বলছি। এখন কথা হচ্ছে আমরা তো গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টের দিকে যাব। যেই নির্বাচনী কালচারটা আমাদের গড়ে উঠেছিল 91 অনওয়ার্ডস এবং 2008 পর্যন্ত, ইভেন এই যে নির্বাচনের যে সংস্কৃতিটা ছিল, আমরা পিছনে কেন যাব? আমরা পিছনে যাচ্ছি কেন? এই ক্ষেত্রে হয়তো রাজনৈতিক দায়িত্ব আছে রাজনৈতিক দলের এবং সরকারের, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বটা নির্বাচন কমিশন যদি করে, যেখানে নির্বাচন কমিশন অপারগ হয়, তারা পরিষ্কার করে বলবে যে আমরা এই কারণে পারছি না এটা, তখন জাতি কিন্তু তাদেরকে বাহবা দিবে। এটা তখন অন্য যারা করছেন, এই যে তাদের বাধাগ্রস্ত করছেন, জাতি তাদের দিকে তখন চোখ আঙ্গুল নির্দেশ করতে পারবে, আঙ্গুল তুলতে পারবে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্বচ্ছ থাকা উচিত, কারণ নির্বাচন কমিশন এটা এমন একটা প্রতিষ্ঠান, এটা যদি ফেল করে পুরো জাতি কিন্তু, আমাদের দেশের যে রাজনৈতিক সমস্যাগুলোর বেশিরভাগ কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমার জাতীয় সমস্যাটা আজকে আরো বেশি এক জায়গা থেকে সমস্যাটা আরেক জায়গায় চলে যাচ্ছে। এটা নির্বাচন ম্যানেজ করতে পারলাম না, নির্বাচনটা ঠিক করতে পারলাম না, সেই সমস্যা থেকে এসে সন্ত্রাস, আগুন, জঙ্গি, এরকম কত ডাইমেনশনে একটা বিস্তার হয়ে যাচ্ছে। সুতরাং নির্বাচনটা এই দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেক দেশে নির্বাচন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, কারণ অনেক দেশে নির্বাচন কমিশনই নাই। লোকাল গভর্নমেন্টের একজন অফিসার নির্বাচন করে ফেলে। সুইজারল্যান্ডে প্রত্যেক বছর এভারেজ 2টা নির্বাচন হয় এবং তাদের কোনো নির্বাচন কমিশন নাই, কারণ মানুষের এটা নিয়ে এক ধরনের একটা সমঝোতা আছে, কি করব আমরা নির্বাচন। কিন্তু আমাদের দেশে এই যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে আমরা গণতন্ত্রের খোলসটা নিয়ে টানাটানি করি, তো সেই জন্য এখানে নির্বাচনটা মানে আপনার মৃত্যু না হলে তো আপনি বেঁচে যেতে পারছেন না, মৃত্যু হওয়া লাগবে। তো এখন নির্বাচনটা এমন একটা পারাপারের খেয়া, এটা পার হওয়ার পরে আপনি কিন্তু ক্ষমতার স্বাদ পান। আপনার শেষ পর্যায়ে আছে আপা। হ্যাঁ, উনি যেটা আমি বললেন ওটার সাথে তোফায়েল ভাইয়ের সঙ্গে যোগ করি যে নির্বাচনই হয়ে গেছে গণতন্ত্রের প্রতীক। ইনফ্যাক্ট প্রতীক নিয়ে কথা হচ্ছিল, তার কারণ হচ্ছে যে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার বদল হবে, আর রাজনীতি হয়ে গেছে ক্ষমতার রাজনীতি। দ্বন্দ্ব, সংঘাত, কলহ, রাজনৈতিক সহিংসতা যা কিছু হোক, নির্বাচনের বৈতরণী পার হয়েই তো ক্ষমতায় যেতে হবে। সুতরাং নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব কি হবে? রাষ্ট্রের দায়িত্ব হবে নির্বাচনটি যথাযথভাবে সম্পাদন করা, এবং তার দায়িত্বে আছে নির্বাচন কমিশন। এবং কোনো কোনো রাষ্ট্রে যেখানে নেই নির্বাচন কমিশন, সেখানে তো প্রফেশনালিজম আছে, সেখানে যারাই এই কাজটি করছেন তাদের যে দায়বদ্ধতা তারা করছেন, এখানে সেটি নেই। এই যে সাখাওয়াত ভাই, আমি বলতে চাই যে নির্বাচন কমিশনেরই তো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই, আসলেই নাই। যে তারা যদি ভুল করেন, এই যে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের প্রার্থিতা কেন বাতিল করছেন না? প্রচারণা বিধি লঙ্ঘন হচ্ছে, আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, কেন শাস্তি দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশন জবাব দেবে কার কাছে? সংসদের কাছে করা যেতে পারে, কিন্তু তারও জবাবদিহিতা দরকার। আর যে কোরাইশির কথাটা যে আসলো ইন্ডিয়ান নির্বাচন, ইন্ডিয়ার সাকসেসের বড় কারণ হচ্ছে নির্বাচন কমিশনাররা তাদের যে সাংবিধানিক অধিকার সেটা যথাযথভাবে প্রয়োগ করে এবং আক্ষরিক অর্থে প্রয়োগ করে। কারণ তাদেরকে বলা হয়েছে যে নির্বাচনকে যথাযথ করার জন্য যা কিছু প্রয়োজন নির্বাচন কমিশন করবে। আমাদের এখানেও কিন্তু নির্বাচন কমিশনকে অধিকার দেওয়া হয়েছে, কিন্তু কমিশনাররা তো সেটা প্রয়োগ করছেন না, কোনো অধিকার প্রয়োগ করছেন না। কাজে আমাদের কথা হচ্ছে যে এই চেকস এন্ড ব্যালেন্সও বোধহয় আরেকটু দরকার। ইন্ডিয়া পারে বড় কারণ সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সবসময় নির্বাচন কমিশনকে সাপোর্ট হিসাবে কাজ করে, গভর্নমেন্টকে জিজ্ঞেস করে। আমাদের এখানে তো সব দলীয়করণ হওয়ার কারণে নির্বাচন কমিশন সম্ভবত একটু বিপাকে পড়ে যায়। তবে যেগুলো দেখা যায়, যেমন হচ্ছে আনঅপোজড যেগুলো হয়ে যাচ্ছে, সেটা তো এখনই বন্ধ করা প্রয়োজন। গণতন্ত্রে তো কন্টেস্ট হতে হবে নির্বাচনে, তা নাহলে এগুলো তো এখন কেন বন্ধ করা হচ্ছে না? এই বিষয়গুলোতে যেগুলো একদম বাহ্যিকভাবেই মনে হচ্ছে আইন বিরুদ্ধ কাজ হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে না, সেটা এখনই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যথাযথভাবে তার বিধিসম্মত উপায় সেগুলো করা। আর দল কেন্দ্রিক হয়ে গেছে এবার, এই কারণেও সম্ভবত এটা বিশেষ। আচ্ছা, দল কেন্দ্রিক যে হলো সেটাও তো সংসদে আলোচনা হয়নি, সবার মতামত নেওয়া হয়নি, একটা অর্ডারে দল কেন্দ্রিক হয়ে গেল। দল কেন্দ্রিক হলে তো সেখানে বিশৃঙ্খলা হবেই। আমরা শেষ পর্যায়ে আছে, আমরা একটু চট্টগ্রামে যাব। হ্যাঁ কমল, হ্যাঁ কমল, আমাকে খালি সংক্ষিপ্তভাবে বলেন, এখন পর্যন্ত আপনি কোন জায়গায় যেটা কথা বলা হচ্ছিল হানাহানি, মারামারি, এইসব জিনিসগুলো হবে, কোন জিনিস কি আপনি দেখতে পেয়েছেন? না,
না তানিশ ভাই, এখন পর্যন্ত কিন্তু যেহেতু প্রচারণাটা জমজমাট আকার ধারণ করে না, তো মুখোমুখি অবস্থান যেটা সেটা হওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। মূলত 14ই ডিসেম্বর যখন প্রতীক বরাদ্দ হবে, তারপর মূলত এই সন্ধ্যার পর বা রাতে যে প্রচারণাগুলো সেগুলি শুরু হবে, তখনই হয়তো সংঘাতটা একটু বেশি হবে। তবে এখন যেটা দেখা যাচ্ছে একটা ভিন্ন মাত্রা, যেটা টেলিফোনে হুমকি দিয়ে প্রচারণা থেকে বিরত রাখার মতো কিন্তু ঘটনা ঘটছে চট্টগ্রামে। আমরা দেখেছি যে টেলিফোনে হুমকি দিচ্ছে প্রার্থীকে, তুমি আর বেরোবে না। আমি দেখেছি পরশুদিনে দেখেছি এরকম প্রার্থীকে, একজন প্রার্থীকে ঘোষণা দেওয়া হলো যে তাকে তুমি আর প্রচারণা চালাবে না। সে তখন আমাকে ফোন দিয়ে বলছে, ভাই এখন তো আমাকে নিষিদ্ধ করছে প্রচারণা চালাতে, আমি কি করবো? তাই আমি বললাম, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান, তাছাড়া তার কোনো উপায় নেই। এক্ষেত্রে হয়তো সংঘাতটা হচ্ছে না প্রকাশ্যে, কিন্তু এটা হয়তো 14 তারিখের পর হয়তো প্রকাশ্যে রূপ নিবে। এখন চলছে একটা টেলিফোনে ভীতি সৃষ্টি করা এবং হুমকি দেওয়া এবং এলাকাগুলিতে গিয়ে বলা তোমরা রাস্তায় প্রচারণা নামবে না। এক্ষেত্রে বিরোধী দলকে এরকম করে বলা হচ্ছে তোমরা রাস্তায় নামবে না, তোমরা প্রচারণা চালাবে না, প্রচারণাটা আমরাই চালাবো, আমাদের মতো চলবে। তোমরা যদি বেশি প্রচারণা চালাও ভোট, তাহলে তোমরা মানে রাস্তায় নামবা কোনো কাজ করতে পারবে না। এখন পর্যন্ত তোমরা প্রচারণা চালাচ্ছ কেন? তোমরা এখন গ্রেপ্তার হওনি বলে। যদি তোমরা গ্রেপ্তার হয়েছে তখন প্রচারণা চালাতে পারবে না, তাহলে গ্রেপ্তার হওয়ার দরকারও নেই, প্রচারণায় অংশ নেওয়ার দরকার নেই। বাসার ছেলে ভাষায় থাকো, ঠিক এইভাবে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে অহরহ পাবে। ঠিক আছে। বলছিলাম এবং আরেকটি বিষয় যে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বলা হচ্ছে প্রার্থী না হোক, প্রার্থী যারা কর্মী সমর্থক রাস্তায় নামে তাদের বাসায় রাতে গিয়ে হানাতে বা বিভিন্ন মামলার উদ্ধৃতি দিয়ে তাদেরকে মানে বলা হচ্ছে মামলা আছে, তারপর তারা আর বাসায় থাকছে না বা তারা পালিয়ে যাচ্ছে। এরকম একটা ঘটনা কিন্তু ভিতরে ভিতরে ঘটছে জানিস, গ্রাম বিশেষ করে গ্রাম যেগুলি রয়েছে গ্রাম অঞ্চলগুলির পৌরসভাগুলোতে এইটাই হচ্ছে জানিস। ঠিক আছে কমল, আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।